হ্যালো বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে এক্ষুনি আমাদের খোকনস ফিল্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আজকে বিয়ের দ্বিতীয় দিনেই জানতে পারলাম আমার স্বামী অন্য নারীদের প্রতি আসক্ত। সেটা অন্য কেউ না, বরং আমার শাশুড়ি নিজে আমাকে বললেন। বিয়েটা আম্মু আব্বুর পছন্দেই করেছি। ছেলে নাকি আমাকে দেখে অনেক পছন্দও করেছিল। সবাই বলে মা বাবার পছন্দে বিয়েতে নাকি সুখ হয়। 2 দিন ধরে নতুন ঘর, নতুন পরিবেশ, নতুন মানুষের মাঝে এসেছি। কিছুই খারাপ লাগেনি, সবাই ভালো, বেশ করে আমার স্বামী। যদিও মাত্র 2 দিনে একজন মানুষকে চেনা যায় না ভালো মতো, তবে যতটুকু বোঝা গেল তাতেই আমি বলতে পারি উনি বেশ ভালো মানুষ। বিয়ের কথা যখন চলছিল তখন আম্মু চাচিরা সবাই বলেছিল ছেলে যেহেতু আর্মি অফিসার তাহলে নিশ্চয়ই রাগ একটু বেশি হবে। আমি যেন মানিয়ে নিয়ে চলি। ভেবেছিলাম এমন কিছুই দেখব এখানে এসে, কিন্তু এখানকার চিত্র তো একদম ভিন্ন। ওনার মতো হাসি খুশি আর ভালো ঠান্ডা মেজাজের মানুষ আমি নিজেই খুব কম দেখেছি। 2 দিনে আমার বন্ধু হয়ে গিয়েছে উনি। কেমন যেন একটা ঘোর কাজ করছে এসব বিশ্বাস করতে। ইচ্ছা করছে না আমার একদমই। আমি ওনার স্ত্রী হওয়া সত্ত্বেও উনি এখন পর্যন্ত আমাকে স্পর্শ করেননি। আমার পুরোপুরি মনে আছে ফুলসজ্জার সময়ে আমার ঘোমটা তোলার পর তিনি সুন্দর একটা হাসি দিয়ে বলেছিলেন, আপনি আমার বন্ধু হবেন। আমি তখন কিছু বলিনি, তার দিকে তাকিয়েছিলাম। তিনি আবারও বললেন, একটা সম্পর্ক শুরু করার আগে দুজন মানুষের দুজনকে জানা খুব বেশি প্রয়োজন, এবং একজন মানুষকে চেনার জন্য, বোঝার জন্য বন্ধু হওয়া আরো আগে প্রয়োজন। আমাদের বিয়েটা পারিবারিকভাবে হলেও আমি আপনাকে আর আপনি আমাকে গ্রহণ করার আগে আমি আমাদের মধ্যে একটা মধুর সম্পর্ক গড়ে তুলতে চাই। সে রাতে আমরা যেন অনেক বেশি ভালো বন্ধু হয়ে যাই। আমার মধ্যে কিছুটা জড়তা কাজ করলেও উনি আমাকে খুব বেশি স্বাভাবিক করার চেষ্টা করেন সব সময়। এসব দেখার পরে একদম যেন মেনে নিতে পারছি না মায়ের কথাগুলো। মাকে কি যে বলবো তাই বুঝে পাচ্ছি না। এমন সময়, রুহি, রুহি কোথায় তুমি? শাশুড়ি আমা কল দিয়েছেন আমার, আর তুমি তোমার শাশুড়ির সাথে আড্ডা দিচ্ছ। এই নাও কথা বলো। দাও। হ্যাঁ, ফোনটা আমাকে ইরাত এনে দিয়েছে। এখন উনি আমার স্বামী। ইরাত ফোন দেওয়ার পরে মা চলে গেলেন। আমার আম্মু ফোন দিয়েছে জিজ্ঞেস করতে কেমন আছি, নতুন পরিবেশে কি করছি, এসবের জন্য। কি থেকে কি বললাম ঠিক বুঝতে পারলাম না নিজেই, কারণ আমার মাথায় সব রেখা একটা জিনিসেই ঘুরছে। আমার শাশুড়ি কেন এই কথা বলল তার নিজের ছেলেকে নিয়ে? একটু সময় করে মায়ের সাথে ঠিকমতো কথা বলতে হবে। কোনো মতে আম্মুর সাথে কথা শেষ করলাম। এইসব ভাবতে ভাবতে এখন মায়ের কাছে যেয়ে পুরো কথাটা জানা লাগবে। মায়ের কাছে যেই যাব অমনি পেছন থেকে ইরাদ আমার হাত ধরল। হাতটা ধরে নিজের দিকে আস্তে করে টান দিল। ইরাদের চেহারা অনেক বেশি সুন্দর আর খুব বেশি নিষ্পাপ। কেমন যেন একটা মায়া লাগে তার দিকে তাকালেই। সে আমার দিকে তাকিয়ে হাসছে। দেখে কি বলবে যে এই লোকের অন্য নারীদের প্রতি বাজে আসক্ত থাকতে পারে। কেমন যেন একটা অনুভূতি কাজ করছে। আসল কথা হলো তার ছবি যখন প্রথম আমি দেখেছিলাম সেদিনই তার প্রতি ভালো লাগা শুরু হয়ে গিয়েছিল। বিয়ের এই 2 দিনেই আমি তাকে অনেক বেশি ভালোবাসতে শুরু করেছি। তাই তার দিকে তাকিয়ে যেমন একটা মায়া কাজ করছে, তেমনি বুকের ভেতর একটা ব্যথাও কাজ করছে। যেই মানুষটাকে আমি ভালোবেসে ফেললাম সে কি ভুল মানুষ নয় তো? ঘোর ভাঙল ইরাদের কথা বলাতে। কোথায় যাচ্ছ রোহিত? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। মায়ের সাথে একটু কথা বলতে যাচ্ছি। এটা বলার সাথে সাথে ইরাদের মুখটা একদম শুকিয়ে গেল। আমি সেদিকে খেয়াল না করে তাকে আবারও বললাম,
আমি একটু কথা বলে তারপর আসছি। রুহি দাঁড়াও, জি বলুন। তোমাকে একটা কথা বলা হয়নি, বিয়ের 2 দিন হয়ে গেল, তাই ভাবছি আজ বলেই দেই। আমরা কিন্তু কালকে সকালে আমাদের নতুন বাসায় চলে যাব। নতুন বাসা বলতে? আমি ঠিক বুঝলাম না। মানে হচ্ছে এই পরিবারে তো সবাই জয়েন্ট ফ্যামিলি, আমরা সবার সাথে থাকবো না, আমরা আলাদা থাকবো। কিন্তু আলাদা কেন থাকবো? উমা, হে কি একালের মেয়ে হয়ে তুমি এই কথা বলছো? এখন তো সবাই আলাদা থাকতে চাই, শ্বশুর শাশুড়ির সাথে থাকা মানেই তো ঝামেলা। মেয়েদের ধারণা এটা। কিন্তু আমি মোটেও এরকম ভাবি না। আমার সবার সঙ্গে থাকতে ভালো লাগে, আর আপনার পরিবারের সবাই অনেক ভালো। আমার তাদের সবাইকে ভালো লাগে, এই জন্য আমি তাদের সাথে থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম, কিন্তু তারপরও আমাদের আলাদা থাকতেই হবে, এটাই ফাইনাল। তুমি প্লিজ তোমার ব্যাগগুলো আনপ্যাক করো না, আমি আমার ব্যাগগুলো গুছিয়ে নিয়েছি। আচ্ছা, তাহলে আমি এখন মায়ের কাছে যাই, তার সাথে একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে, চলো, আমার বাবার সাথে কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, চলুন। কিন্তু মনে মনে ভাবছি আমি, ইরাত আমার সাথে গেলে আমি তো মাকে জিজ্ঞেস করতে পারবো না তার সামনে কিছু। আর আজকে প্রায় রাত হয়ে গিয়েছে, কাল সকালে যদি আমাদের চলে যাওয়া লাগে তাহলে আমি পুরো কথা জানবো কি করে? আমি বুঝতেই পারছি না। মায়ের রুমে যাওয়ার পরে দেখলাম মা শুধু একাই আছেন, বাবা নেই ঘরে। মা, আসতে পারি? রুহি, ভেতরে আসো মা। মা, বাবা কোথায়? উনি একটু বাইরে গিয়েছেন। আমি 2 দিন একটা জিনিস বেশ লক্ষ্য করেছি, ইরাত মার সাথে তেমন একটা কথা বলে না, আর মাও তার সাথে তেমন একটা কথা বলে না। মা দেখতে বেশ সুন্দরী একজন মহিলা, আর খুব সুন্দর করে মানুষের সঙ্গে কথা বলেন। ইরাতরা 3 ভাই বোন। ইরাদি তার পরিবারের বড় ছেলে, বড় বোন ডক্টর, ইনা এবং ছোটটা 7-এ পড়ে তুলি। বড় ছেলে হিসেবে ইরাতকে তার পরিবারের সবাই অনেক ভালোবাসে, কিন্তু ইরাত কেন যেন মায়ের কাছ থেকে একটু বেশি দূরে দূরে থাকে। এবং ইরাত এটাও চায় না যে আমি মায়ের সঙ্গে খুব একটা মেলামেশা করি। আমি দেখেছি যতবারই মায়ের সঙ্গে খুব মেলামেশা করি ততবারই কোনো না কোনো অজুহাত দিয়ে ইরাত আমায় দূরে নিয়ে যায়, অথবা মায়ের সাথে কথা বলতে দেয় না। তাদের দুজনের মধ্যে কি কোনো সমস্যা, নাকি ইরাতে সত্যিটা আমায় জানতে দিবে না? মূলত এটা লুকানোর জন্য ইরাত এমন করে। আমি আসলে কিছুই বুঝতে পারছি না, তবে সত্যিটা আমার বের করতেই হবে। আমি এজন্যই ইরাতকে বললাম, বাবা তো বাইরে আছেন, আপনি ঘরে যেয়ে বসুন। বাবা যখন আসবেন তখন আমি আপনাকে ডাক দেব বাবার সঙ্গে কথা বলার জন্য। সে আমার কথা মতো বলল, আচ্ছা ঠিক আছে, তবে তুমি তাড়াতাড়ি চলে এসো। জি ঠিক আচ্ছা। ইরাত যাওয়ার পরে আমি মাকে বললাম, মা, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আমি বুঝতে পেরেছি তুমি কি বলবে। হ্যাঁ বৌমা, ইরাদের চরিত্র খারাপ, ওর মদের নেশা আছে, এবং মা হয়ে কথাটা বলতে আমার খুবই লজ্জা হচ্ছে। কিন্তু ও এক এক দিন এক এক নারীর কাছে যায়। ওর স্বভাবের জন্য আমরা অনেক অপমানিত হয়েছিলাম, তাই ওর বাবা চায়নি বিয়ের আগে তোমাদের কাছে এই কথাটা জানান। কিন্তু এখন আমি ভাবলাম তুমি একজন নারী, তোমার অধিকার আছে তোমার স্বামীর চরিত্র কীরকম সেটা জানার, তাই আমি তোমায় এটা জানিয়ে দিলাম। তবে ইরাদ অন্য দিক দিয়ে খারাপ না, সব দিক থেকেই ঠিক আছে, সবার সাথে ভালোভাবে মিলেমিশে। এখন সে তোমায় ভালোবাসলে হয়তো তার চরিত্রটাও ঠিক হয়ে যাবে, এবং পরিবারের অন্য কারোর সাথে এই ব্যাপারে কথা বলে কিছুই হবে না, কারণ সবাই এটা জেনেও না জানার মতন ভান করে। সবাই এই ব্যাপারটা লুকিয়ে রাখতে চায়। আর ইরাদের কাজকর্মে তুমি আস্তে আস্তে বুঝতে পারবে। আমাদের বাড়ির থেকে ঠিক 2 বাড়ি পরে একটা মেয়ে থাকে মায়া নামের, সেই মেয়েটার সাথে ইরাদের দীর্ঘদিনের সম্পর্ক। হয়তো ইরাদের একটা বাচ্চাও আছে, যদিও ইরাদ কখনো সেই স্বীকৃতি দেয়নি এবং মায়াও স্বীকৃতি চায়নি, কারণটা আমরা জানি না।
জিজ্ঞাসাও করেছিলাম মায়াকে বিয়ে করবে কিনা, সে না বলে দিয়েছে। তবে আমার মনে হয় বাচ্চাটা ইরাদের। তুমি ভাবতে পারো এত বড় সত্যি তোমার কাছ থেকে কেন লুকানো হয়েছে। তবে আমি একটা কথাই বলবো, পুরুষ মানুষ একটু এমন হয়। আর তাছাড়া এত বড় ঘরে তোমার বিয়ে হতো না। যদিও তুমি দেখতে অনেক সুন্দরী, কিন্তু তারপরেও আমাদের ইরাদের মতন বর এবং এই ধরনের উচ্চবংশীয় ও ধনাঢ্য পরিবার খুব কম আছে। আর এই জন্য আমি তোমাকে ভাগ্যবতী মনে করি, তাই আমি কিছুই জানাইনি। আচ্ছা বৌমা, তুমি এখন আসতে পারো। আর এই ব্যাপারটা নিয়ে তেমন কোনো সমস্যা করবে না আমি আশা করি। তুমি এদিকে তেমন গুরুত্ব দিও না, পুরুষ মানুষ ঘুরে ফিরে বউয়ের কাছেই আসবে। মায়ের রুম থেকে মনে হচ্ছে বের হতে পারছি না, পা চলছে না। খুব কষ্ট করে বের হয়ে রান্নাঘরে আসলাম। চোখ দিয়ে অজোরে পানি ঝরছে। শুধু মনে হচ্ছে এই কিসের মধ্যে চলে আসলাম আমি তো জীবনে বেশি কিছু চাইনি। আমি শুধু চেয়েছিলাম ছোট্ট একটা সংসার হবে, ভালো একটা স্বামী হবে যে আমাকে অনেক বেশি ভালোবাসবে। আমার চাওয়াতে এর থেকে বেশি কিছু ছিল না। তাহলে কি ইরা চরিত্রহীন লোক একজন? আমি এর সঙ্গে সারাটা জীবন কি করে কাটাবো? এসব ভাবতে ভাবতেই পেছন থেকে কে যেন এসে জড়িয়ে ধরলো। মনে হচ্ছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ইরা যখন সর্বপ্রথম আমাকে দেখতে আসলো আমাদের বিয়ের জন্য, আমার অনেক বেশি ভয় লাগছিল। এর আগে কোনোদিন কোনো ছেলেপক্ষ আমাকে দেখতে আসেনি। এই ভয়ে তো আমি তার ছবিটাও দেখিনি। সকাল থেকে হাত পা ঠান্ডা হয়ে আসছিল। মিলি আপা আমাকে কিভাবে সান্ত্বনা দেবে, কিভাবে বোঝাবে তা নিয়ে উনি ব্যস্ত হয়ে পড়েছিলেন। কারণ আমি ছোটবেলা থেকেই তো একটু ভীতু টাইপের ছিলাম, অল্পতেই ঘাবড়ে যেতাম। আর আজ প্রথম ছেলেপক্ষ আমায় দেখতে আসবে, কি করবে যে বুঝতে পারছি না। মা বাবা অনেক আশা এই ঘরটাতে বিয়ে দেওয়ার জন্য, আর ছেলেদের অনেক আগ্রহ। সব মিলিয়ে আমি নার্ভাস হয়ে গিয়েছিলাম। বিকেলের দিকে মিলি আপা আমায় গোলাপি একটা শাড়ি পরালেন, গোলাপি কাচের চুড়ি, মাথায় বেলি ফুল এবং ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। আমার তেমন একটা সাজসজ্জার প্রতি নেশা ছিল না, কখনো টুকটাক সাজতে পারতাম। এই জন্য আমায় সাজানোর দায়িত্ব পুরোপুরি মিলি আপা নিজেই নিয়েছিলেন। ইরাদরা সন্ধ্যায় বাসায় আসলো। তাদের সামনে আমি যাবার আগে আম্মু আর চাচি খুব ভালো মতো আমাকে বুঝিয়ে দিলেন, সুন্দর মতো কথা যেন বলি আর কোনো ভুল না করি। আব্বু এসে আমাকে ডাক দিলেন, চায়ের ট্রে দেওয়াতে হলো হাতে, কিন্তু হাত এমনভাবে কাঁপছিল যে তাদের সামনেই আমি চায়ের ট্রে হাত থেকে ফেলে দেই। মা তো একদম মাথায় হাত দিয়ে দিলেন। হয়তো তার ভাবনা হচ্ছিল এই বুঝি বিয়েটা ভাঙলো। আমিও তাই ভাবছিলাম, কিন্তু ইনা আপু আর বাবা মানে ইরাদের আব্বু হাসতে শুরু করে দিলেন। আমি তাদের হাসি শুনে তাদের দিকে তাকালাম। এর আগে খুব লজ্জা লাগছিল তাকাতে। তখনই দেখলাম ইনা আপুর পাশে নীল পাঞ্জাবি পরে একজন সুদর্শন যুবক বসে মুস্কি হাসছেন। ইনিই হচ্ছেন ইরাদ, যে কেউ দেখে প্রেমে পড়ে যাওয়ার উপায়। ইরাদকে আমার এতই বেশি ভালো লাগলো যে তার থেকে চোখ সরাতে ইচ্ছে করছিল না। কিন্তু আশেপাশে এত মানুষ, যদি তার দিকে তাকিয়ে থাকি সবাই আমায় নির্লজ্জ ভাববে। এর জন্য কয়েক সেকেন্ডের মধ্যেই আবার নিচের দিকে তাকিয়ে ফেললাম। ইনা আপু আমায় তার পাশে নিয়ে বসালেন, বললেন, তুমি নিশ্চয়ই নার্ভাস তাই না? ইটস ওকে, ইজি হও। ইরাদের মা বাবা আমায় কিছু প্রশ্ন করলেন, আমি তাদের উত্তর দিলাম। তারা বললেন, আমাদের মেয়ে পছন্দ হয়েছে। এখন আপনারা আমাদের ছেলের কাছে কিছু জানতে চাইলে জিজ্ঞেস করতে পারেন, আমরা সবাই রাজি। আম্মু আমায় ভিতরে নিয়ে গেল, যে জিজ্ঞেস করলো
আমার ছেলে পছন্দ হয়েছে কিনা। আমিও হ্যাঁ বললাম। ব্যাস, বাসায় সবাই মিষ্টি খাওয়া দাওয়া শুরু করলো। সবাই অনেক বেশি খুশি। সেই দিনে বিয়ের ডেট ফিক্সড করে চলে গেল যে 3 মাস পরে আমাদের বিয়ে হবে এবং ঠিক 15 দিন পরে আমাদের এঙ্গেজমেন্ট হলো। এঙ্গেজমেন্ট থেকে নিয়ে বিয়ে পর্যন্ত সব কিছুর মধ্যেই মা এবং ইনা আপু তারা বারবার এসেছেন বাসায়, সব কিছু করেছেন। কিন্তু এর মাঝে শুধু এঙ্গেজমেন্টের দিনেই ইরাদের সাথে দেখা হয়েছে। তার নাকি খুব কাজ ছিল, কি নাকি গোছানোর ছিল, এই জন্য সে সময় করে উঠতে পারছিলেন না এবং বিয়ের আগেই তার এগুলো করার কথা ছিল। সব শেষে বিয়ের 5 দিন আগে ইরাদ আমায় ফোন দিলেন। মোবাইল স্ক্রিনে ইরাদের নামটা দেখতে কেমন যেন কলিজাটা ধুকপুক করতে শুরু করলো। ফোনটা রিসিভ করে সালাম দিলাম। ইরাদ সালামের জবাব নিয়েই সরি বললেন তার ব্যস্ততার জন্য। জিজ্ঞেস করলেন সব কিছু আমার পছন্দ মতো হচ্ছে কিনা, কোনো কিছুর কমতি আছে কিনা। আমি হ্যাঁ না উত্তর দিলাম। কেমন যেন লাগছিল, কিন্তু খুব বেশি ফ্রেন্ডলি বিহেভ করলেন উনি। খুব ভালো লেগেছিল যে মানুষটা যে রকম সুন্দর তার মনটাও ঠিক তেমনি সুন্দর। দেখতে দেখতে বিয়ে পড়ানো হলো। বিয়ে হলো, নতুন ঘর, নতুন পরিবেশ, নতুন সংসারে আসলাম। আমাদের বাসরাতটা ছিল আমাদের বন্ধু হওয়ার রাত। এক রাতেই ইরাদ আমার খুব কাছের আর বিশ্বস্ত একজন বন্ধু হয়ে গেল। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমি গোসল করে ইরাদকে ডাক দিলাম। দুজনে নামাজ পড়ে নিলাম। তারপর ইরাদ আবার ঘুমিয়ে পড়ল আর আমি ব্যস্ত হয়ে গেলাম শাড়ি পরতে। কিন্তু বিপত্তি ঘটল তখন, যখন পুরো 1 ঘন্টা লাগিয়ে শাড়ি পরে আর পরে দেখলাম আমি উল্টো শাড়ি পরেছি। দেখি আমি আয়নায় দাঁড়িয়ে আমায় দেখছি আর ইরাক পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। আমি জিজ্ঞেস করলাম হাসছো কেন? ইরাদ বলল তুমি ঠিকমতো শাড়ি পরতে পেরেছো? আমি বললাম হ্যাঁ, দেখো না কত সুন্দর করে শাড়িটা পরেছি। ইরাদ তখন আরো হাসতে শুরু করলো এবং বলল আগে কখনো নিজ হাতে শাড়ি পাওনি তাই না? আমি বললাম সব সময় মিলি আপা আমার রেডি করে দিত কোনো প্রোগ্রামে গেলে। আজকে তো শাড়ি পরা লাগবে, তাই নিজে প্রথমে চেষ্টা করলাম। এর আগে কখনো নিজ হাতে শাড়ি পরিনি। ইরাদ বলল আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ইনা শাড়ি পরার সময় অনেকদিন আমার কাছে হেল্প নিয়েছে। ও শাড়ি পরা দেখতে দেখতে আমি নিজেই এখন বুঝি শাড়ি কিভাবে পরাতে হয়। তুমি আমার কাছে আসো, আমি তোমায় পরিয়ে দিচ্ছি। যদিও আমার খুব লজ্জা লাগছিল যখন ও আমায় আস্তে আস্তে শাড়িটা পরিয়ে দিচ্ছিল। একদম শ্বাস প্রশ্বাস ঘন হয়ে আসছিল আর হাতের স্পর্শ যখন লাগছিল কেমন যেন অনুভূতি হচ্ছিল। লজ্জায় যেন আমি তার দিকে তাকাতেই পারছিলাম না। পরে মনে মনে ভাবলাম এত লজ্জা পাওয়ার কিছু নেই, সে তো আমার স্বামী হয়। নিজের মনকে লজ্জা থেকে বাঁচানোর একটা বৃথা চেষ্টা করছিলাম আর কি। শাড়ি পরানোর সময় আমি এক নজর ইরাদকে দেখেছিলাম আর ভাবছিলাম কিভাবে এত তাড়াতাড়ি একটা মানুষের প্রেমে পড়ে গেলাম। আল্লাহ পাক আমায় কত সৌভাগ্যশীল করেছেন যে এত সুন্দর এবং এত ভালো মনের একটা বউ পেয়েছি। শাড়ি পরানো শেষ করার পর ইরাদ নিজ হাতে আমায় সাজিয়ে দিলেন। যদিও বিয়ের 3 মাস আগে আমি সাজ শেখার জন্য পার্লারে একটা কোর্স করে নিয়েছিলাম, কিন্তু দেখলাম আমি কোর্স করলেই ইরাদ একজন পুরুষ মানুষ হয়েও অনেক সুন্দর কালার কন্ট্রাস্ট করতে পারেন এবং খুব সুন্দর মেকআপ আইডিয়া আছে। তারপরে কি যে সুন্দর বিয়ের 2টা দিন কাটলো তা আসলে কাউকে বলে বোঝানোর না। কিন্তু যখনই কয়েক ঘন্টা আগের কথা মনে করি নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। পেছন ফিরে দেখলাম মিলি আপু আমায় জড়িয়ে ধরে আছে। মা বাবা আর আম্মু আব্বু সবাই নাকি ড্রয়িং রুমে বসে আছে। কাল যেহেতু আমি নতুন বাসায় চলে যাব, তাই এই বাসা থেকে বিদায় দেওয়ার জন্য
আম্মু আব্বু এসেছেন এবং মা বাবার নাকি কি যেন কথা আছে তাদের সাথে। আমার কোনো খুশিতেই আসলে খুশি লাগছে না। ইরাদের বাচ্চা আছে, বাইরে সম্পর্ক আছে, এই ধরনের সত্যি নিজের স্বামীর চরিত্র নিয়ে শোনার পরে নিশ্চয়ই কোনো নারীর আর কিছুই ভালো লাগবে না। তাই আমি ভাবলাম বাসা থেকে আজকে আম্মু আব্বু মিলি আপা সবাই যাওয়ার পরে ইরাদের সাথে আমি এই ব্যাপারটা আলাপ করব। সব সত্যি কথাই ইরাদকে আমার জিজ্ঞেস করতেই হবে। যথারীতি রাতে খাওয়া দাওয়া হলো, সবার গল্প গুজব হলো, এরপরে সবাই চলে গেলেন। প্রায় রাত 11টার দিকে আমি আমাদের রুমে গেলাম, যে দেখলাম ইরাদ তার অফিসের কিছু কাজ করছেন। আমাদের ব্যাগ গোছানো শেষ? হ্যাঁ, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো। তোমার কি বিয়ের আগে কোনো সম্পর্ক ছিল বা আছে? আর মায়াকে? তোমাকে এগুলো কি বলেছে? আমি সত্যিটা জানতে চাই, আমাকে প্লিজ বলো। তুমি কি অন্য কাউকে ভালোবাসো? আর মায়া মেয়েটা কে? দেখো রুহি, অনেক রাত হয়ে গিয়েছে, আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছি না। আর হ্যাঁ, মায়ের প্রসঙ্গে আমি তোমার সঙ্গে কোনো কথাই বলতে চাই না। আশা করি তুমি বুঝতে পারবে। আর এই ব্যাপারটা নিয়ে কোনো প্রশ্নই আমায় করবে না, অন্তত পক্ষে এখন। যখন সময় হবে আমি নিজেই তোমায় সব বলবো। এখন প্লিজ নিজেও ঘুমিয়ে পড়ো আর আমায় একটু কাজ করতে দাও। ইরাদের আজকের ব্যবহার আর প্রতিদিনের ব্যবহারের মধ্যে আসমান জমিনের পার্থক্য। এতটা রাগ আর বিরক্তি নিয়ে সে কখনো আমার সাথে কথা বলেনি। আমি আর কোনো কথা না বাড়িয়ে শুয়ে পড়লাম। ঘুম নেই চোখে। প্রায় আধা ঘন্টা পরে বুঝলাম তার ফোন বাজছে। সে বাইরে গেল ঘর থেকে ফোনটা নিয়ে আস্তে আস্তে। তার যে চিন্তা মাখা মুখ ছিল তা মুহূর্তেই চলে গেল। চোখে মুখে হাসি দেখতে পেলাম। খুব কষ্ট হলো এবং মায়ের বলা কথাগুলো বারবার মনে পড়তে লাগলো। সে কথাগুলো বিশ্বাস করতে মোটেই ইচ্ছা করেনি আমার, এখনো করছে না, কিন্তু ওনার এরকম আচরণ দেখে আর কিছু বলার নেই। নিজের মনকে সান্ত্বনা দেবার মতো কোনো কারণই সে দেয়নি আমাকে। ঘড়ির কাঁটার সময় বেড়েই চলছে। 2টা বাজলো, 3টা বাজলো, এরকম করতে করতে ফজরের আজান শুরু হয়ে গেল। ইরাদের ঘরে আসার কোনো নাম নেই। আমি উঠে অজু করে ঘর থেকে বের হলাম ইরাদকে নামাজের জন্য ডাক দিতে। দেখি সে ড্রয়িং রুমে বসে আছে এবং ফোনে এখনো কথা বলছে। আমি একটু আড়াল হয়ে কথাগুলো শোনার চেষ্টা করলাম। যা শুনতে পেলাম তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ইরাদ বলছে, বাবু এখন রাখি, নামাজ পড়তে হবে। আই লাভ ইউ লট অ্যান্ড একদম ভয় পাবে না, আমি সবসময় আছি তোমার পাশে। আচ্ছা। এই কথাগুলো শুনে আমি আর কিছু শোনার মতো অবস্থায় ছিলাম না। দৌড়ে নিজের ঘরে চলে আসলাম। এসেই নামাজে বসে পড়লাম। আমার সব স্বপ্ন, সব স্বাদ, সব কিছুই এক নিমিষে যেন শেষ হয়ে গেল। মোনাজাতে আল্লাহকে বললাম, আল্লাহ পাক, আমি কি দোষ করেছি? আমার কেন এরকম পরীক্ষা নিচ্ছেন? আমার পরিবারে কি দোষ ছিল? প্রথমে মিলি আপা আর এখন আমি। আমাদের জীবনটা কত সুন্দর ছিল। আপা কত ভালো ছাত্রী ছিল, ভালো একটা চাকরি করতেন, কিন্তু তার বিয়ে হলো একটা ফ্রড লোকের সাথে। এমন হতো না, নিজের পছন্দে বিয়ে করেছিলেন, বাবা মায়ের পছন্দসই ছেলেকে করেছিলেন বিয়ে, কিন্তু তার কপালে সুখ সইল না। লোকের আগে থেকে একটা বউ ছিল, এই জন্য আমরা তাকে ছাড়িয়ে নিয়েছিলাম। এরপর বাবা মা আমায় দিলেন বিয়ে, কিন্তু একই দেখলাম আমার স্বামী অন্য নারীর প্রতি আসক্ত। এই সব কিছু সহ্য করার থাকার ক্ষমতা আমার নেই আল্লাহ পাক। এখন যদি বাড়ি ফিরে যাই, সবাই বাবা মা কি কথা শোনাবে যে 2 মেয়ে বিয়ে হলো আর একজনও সংসার থাকতে পারলো না। দোষটা কার ছিল সেটা দেখবে না, সমাজ সবসময় দোষ দেয় মেয়েদের। যেমন দিয়েছিল মিলি আপাকে, এমনি দিবে আমার বাবা মাকে। সবার থেকে মিলি আপার জন্য অনেক কথা শুনতে হয়েছে। এখন আমি যদি ঘরে ফিরে যাই, আমার জন্য বাবা মা নানান ধরনের কথা শুনতে হবে। আমার জন্য তারা অসুস্থ হয়ে পড়বে, কিন্তু এরকম লোকের সংসারে কিভাবে করব?
সে একজন ভণ্ড লোক, সে একজন প্রতারক। ভদ্রতার বেশি কিভাবে প্রতারণা করতে হয় তা মনে হয় তার থেকে ভালো করে আর কেউ জানে না। আজ খুব কষ্ট হচ্ছে আর নিজের প্রতি ঘৃণা হচ্ছে যে এরকম একজনকে কেন আমি ভালোবেসেছি, তার সঙ্গে আমার বিয়ে হলো কেন। আল্লাহ, আপনি আমাকে পথ দেখান। আপনি নাকি যা করেন ভালোর জন্য করেন, এখানে ভালো কি হচ্ছে আল্লাহ পাক? আপনি আমাকে পথ দেখান, আপনি আমার সাহায্য করুন। নামাজ শেষ করতেই দেখলাম ইরাত ঘরে প্রবেশ করলো। ঘরে প্রবেশ করেই মিষ্টি একটা হাসি দিয়ে বলছে, কি আমার বউটা উঠে গেছে? আমি বললাম হ্যাঁ। সে বলল, ঘুম কেমন হয়েছে? তার দিকে না তাকিয়ে উত্তর দিলাম, ভালো। তার সঙ্গে কথা বলতে ইচ্ছে হচ্ছে না একদমই। সে যেন ভুলেই গিয়েছে রাতে তার সঙ্গে আমার ঝগড়া হয়েছিল। বাথরুমে ঢুকতে ঢুকতে ইরাত বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা কিন্তু নাস্তা করে আমাদের বাসার জন্য রওনা হয়ে যাব। আমি আর কিছু বললাম না। ব্যাগগুলো চেক করলাম সব ঠিকভাবে নিয়েছে কিনা। দেখলাম হ্যাঁ, সব ঠিকঠাকভাবে গোছানো হয়েছে। 6:30টার দিকে আম্মু ফোন দিলেন। তিনি বললেন আমি যেন বেগুনি আর হলুদ হলুদ একটা শাড়ি পরি। নতুন ঘর নতুন সংসারে পা রাখে হলুদ আর বেগুনি রাস নাকি ভালো। আরও কিছু টুকটাক কথা বলে আমার সাথে ফোনটা রেখে দিলাম আর মনে মনে হাসলাম। যার স্বামী তার নিজের না, তার আবার কিসের সংসার, কিসের ঘর। 8টার দিকে একসাথে সবাই নাস্তা করে সবার কাছ থেকে বিদায় নিলাম আমরা দুজন। এর মাঝে ইরাদের দিকে একবারও তাকানো হয়নি। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটা বেশ সুন্দর। আমি আর সে একা। এরকম একটা মুহূর্তের জন্য কতটা অপেক্ষা করেছি সারা জীবন। অন্য সময় হলে আমি অনেক খুশি হতাম এরকম রোমান্টিক একটা আবহাওয়া এবং ভালোবাসার মানুষটা পাশে। কি অদ্ভুত একটা ভালো লাগা কাজ করত। কিন্তু এখন এরকম কিছুই হচ্ছে না। নিজের প্রতি একটা ঘৃণা কাজ করছে। কেন এই লোকটার প্রতি দুর্বলতা কাজ করে। এখন পর্যন্ত আমি তার দিকে একবারও তাকাচ্ছি না, কিন্তু আর চোখে দেখছি সে তাকাচ্ছে আমার দিকে। কাচের গ্লাসটা খুলে দিলাম। ধীরে ধীরে বৃষ্টি এসে আমার মুখে পড়ছে, কিছুটা শান্তি পাচ্ছি। হঠাৎ সে বাংলা পুরনো গান ছাড়লো। যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয়ে জুড়ে নামে অথই আধার। জানো তুমি, এই গানটা পুরো আমার মনের কথা বলেছে। যতটুকু সময় তুমি পাশে থাকো মনে হয় আমার দুনিয়াটা জান্নাত, আর তুমি না থাকলে কিছুই ভালো লাগে না। তোমায় যখন প্রথম দেখেছিলাম না, সেদিন আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। অনেক বেশি ভালোবাসি তোমাকে। তার এই কথাগুলো শুনে আমার ভালো লাগছে না, কেমন যেন অস্থিরতা বেড়েই যাচ্ছে। সে আবারও বলল, রুহি, একটা জিনিস খেয়াল করেছো? তুমি আর আমি ম্যাচ করে ড্রেস পরেছি। তখনই তাকিয়ে দেখলাম হ্যাঁ, সে বেগুনি কালারের একটা শার্ট পরেছে আর আমি বেগুনি আর হলুদ একটা শাড়ি। রাস্তার মাঝে একটা ফুলের দোকানের সামনে ইরাত গাড়ি থামালো, বলল, তুমি বসো, আমি আসছি 2 মিনিট। আমি মাথা ঝাঁকিয়ে সম্মতি দিলাম। কিছুক্ষণ পর সে ফিরে এলো হাতে কতগুলো বেলি ফুল নিয়ে। আমাকে বলল, তুমি এগুলো তোমার মাথায় পরে দেখো, তোমাকে বেলি ফুল পরলে অনেক সুন্দর দেখা যায়। ফুলগুলো পরলাম আর সে আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেমন নতুন দেখছে, অথবা তার আমার প্রতি খুব ভালোবাসা। তার এই চাহনি দেখে মনে মনে বলছি, এত নাটক কিভাবে করো তুমি? এত নাটক আসে কিভাবে ইরাত? ইরাতকে আমাকে ডিভোর্স দিয়ে দিবে? আমি তো তার জীবনে কোনো ধরনের হস্তক্ষেপ করি না, নিজের মতো থাকি আর তার প্রতিটা প্রয়োজনের খেয়াল রাখার চেষ্টা করি। এক প্রকার তার সব কিছু মেনে নিয়েছি, কারণ মা বাবাকে আর কষ্ট দেওয়া যাবে না। একবার অনেক কষ্ট
পেয়ে গিয়েছে। এখন যদি আবার আমার জন্য একই কষ্ট পায়, তারা তো এটা মেনে নিতে পারবে না, সহ্য করতে পারবে না। ছোট মেয়ের ডিভোর্স কিভাবে তারা সহ্য করবে? আমি এখন কি করব? আল্লাহ পাক আমাকে পথ দেখান। একটু পরেই ইরাদ ঘরে আসলো। রুহি, অনেকদিন হলো তুমি তোমার বাবার বাড়ি যাও না। একটা কাজ করো, কালকে বাবার বাড়ি চলে যাও, কিছুদিন বেরিয়ে আসো। কেন, কোথাও যাবে তুমি? হ্যাঁ, একটু কাজ আছে। তুমি 4-5 দিনের জন্য যাও, আমি ফিরে তোমাকে বাড়ি থেকে নিয়ে আসবো। আচ্ছা। রাতে খাওয়া দাওয়া শেষ করার পরে রুমে আসলাম, দেখি ইরাদ সব প্যাকিং অলরেডি করে ফেলেছে। আমি কিছু বললাম না, নিজের প্যাকিংগুলো আস্তে আস্তে করতে শুরু করলাম। ইরাদ পারতো এখনই আমাকে বলে দিতে কথাগুলো, সে আসলে কি চাচ্ছে। 12টার দিকে ইরাদের ফোনে যথারীতি কল আসলো। সে ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে গেল, আমিও তার পিছন পিছন গেলাম। দেখি সে বলছে, হ্যাঁ দোস্ত, এই দিনটার জন্য আমি যে কত বেশি অপেক্ষা করেছি তা তোকে বলে বোঝাতে পারবো না। ফাইনালি মায়া কালকে বউ সাজবে, আমি মায়াকে বউয়ের সাজে দেখবো। তোবার সমাজের স্বীকৃতি পাবে, বাবার পরিচয় বড় হবে। হ্যাঁ, রুহিকে এসব জানানো হয়নি এখনো, কিন্তু জানিয়ে দিব। আগে বিয়েটা হোক, তারপরে না হলে সব মেনে নাও নিতে পারে, আর ওর জন্য অনেক বড় ধাক্কাও হতে পারে। তাই সব ঠিকঠাক হওয়ার পরেই ওকে জানাবো আমি। আচ্ছা দোস্ত, এখন ঘুমাতে যাই, আজকে অনেক ঘুম পাচ্ছে। সব মিলিয়ে ইরাদের কথাগুলো একত্রিত করে বুঝতে পারলাম। ইরাদ কালকে মায়াকে বিয়ে করে নিয়ে আসবে আর আমাকে বাবার বাড়ির জন্য পাঠিয়ে দিতে চাচ্ছে। না, আর নাই, এভাবে আসলে কারোর সাথে থাকা যাবে না। আমি এক ঘরে সতীনের সংসার করতে পারবো না। যা হবার হবে, ইরাদকে ডিভোর্স দিয়ে দিব। ইরাদ আজকে 1টার মধ্যেই ঘুমিয়ে পড়লেন। তার চোখে মুখে খুব প্রশান্তি দেখা যাচ্ছে মনে হচ্ছে। অনেকদিন পরে এরকম প্রশান্তির ঘুম, টেনশন মুক্ত ঘুম দিতে পেরেছে। আর আমার আজকে আবার ঘুম নেই। ঠিক 4 মাস আগে যেমন একটা ভয়াবহ নির্ঘুম রাত কাটিয়েছিলাম, আজ ঠিক তেমন আরও একটা রাত কাটছে। পাহাড়ের মতো কি যেন মনে হচ্ছে, আমার বুকের ভিতর চাপা দিয়ে আছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমার। এই 4 মাসের সংসার জীবনে সমাপ্তি ঘটতে আজকে যাচ্ছে। কাল থেকে আমি আর ইরাদকে পাবো না, আর ইরাদকে কখনো এত কাছ থেকে দেখা হবে না। আমি মানি ইরাদকে মন থেকে গ্রহণ করে নিতে পারিনি কখনো, কিন্তু শত হলেও তো সে আমার স্বামী। কেমন যেন একটা অজানা বাঁধনে বেঁধে গেছে মনটা। কাল থেকে হয়তো এই বাঁধনটা ছুটে যাবে, কিছুদিন পর হয়তো ডিভোর্স হয়ে যাবে। সারা রাত জাগলাম, চোখ দিয়ে পানি পড়ছে। ঘরগুলো ঘুরে দেখলাম, ইরাদের কিছু ছবি তুললাম, আর আমাদের বিয়ের অ্যালবামটা সাথে করে নিয়ে নিলাম। ভোরের আলো ফুটলো চারিদিকে, আজান দিচ্ছে। অজু করে শেষবারের মতো আমাদের ঘরে নামাজ পড়ে নিলাম। বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। এরপর থেকে এই ঘরটায় হয়তো মায়া থাকবে। ইরাদের দায়িত্বে ছিলাম আমি, ভালোবাসায় তো ছিল মায়া। আমি তো কখনোই তার ভালোবাসায় ছিলাম না। হয়তো কয়েকদিন পরেও আমাকে একদম ভুলে যাবে। ইরাদ এই কয়েক মাসে একজন ভালো স্বামী হবার চেষ্টা করেছে, এই জন্য আমি তাকে যথেষ্ট সম্মান করি। আর প্রত্যেকের জীবনে একটা আলাদা সুখের সন্ধান থাকে, আলাদা আলাদা। হয়তো ইরাদের আছে, মায়ার মধ্যে, আমার মধ্যে নেই। এই জন্য হাজার চেষ্টা করার পরেও সে আমার হয়নি। ইরাদের পছন্দের খিচুড়ি আর ডিম ভাজি করলাম শেষবারের মতো। আমার হাতে রান্না এই তো খাবে আজকে, তাই তার পছন্দের খাবার তৈরি করলাম। দেখি 7টা বাজে ইরাদ ঘুম থেকে উঠে গিয়েছে। আর রুহি, তুমি কষ্ট করে নাস্তা কেন বানালে? আমি তো ভেবেছিলাম যে কিছু কিনে খেয়ে নেব। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। মনে মনে বললাম, এত তারা আমাকে বিদায় করার জন্য? যাক, তুমি যেভাবে সুখী আমিও সেভাবেই সুখী। ইরাদ প্রায় 1 সপ্তাহ আগে আমায় একটা লাল শাড়ি এনে দিয়েছিল। আজকে সেই লাল বেনারসিটাই পরলাম। শেষবারের মতো বউ সেজে নেই। মনে মনে হাসলাম, আজ নিজের ঘর থেকে
শেষবারের মতো চলে যাচ্ছি। আমার স্বামী আমায় বিদায় দিতে যাচ্ছে, অথচ সে সত্যিটা আমাকে বলছে না এখন পর্যন্ত। কেন ইরাদ, সত্যিটা বলছো না? আমার চোখের দিকে তাকিয়ে কি সত্যিটা বলার সাহস তোমার নেই, নাকি নিজের কাছে নিজে ছোট হয়ে যাবে এজন্য কথাগুলো বলছো না? আচ্ছা রুহি, আজকে আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দেই। আমি খেতে পারবো। আমি খাইয়ে দেই না, প্লিজ। আচ্ছা ঠিক আছে। জানো রুহি, তোমার হাতে জাদু আছে। তোমার হাতে রান্না ছাড়া এখন মনে হয় আমি কিছু খেতেই পারবো না। একটা স্বাভাবিক হাসি দিলাম, কারণ কিছু বলার নেই। খাওয়া দাওয়া শেষে বের হয়ে যাব অমনি ইরাদ বলল, দাঁড়াও, তুমি হেঁটে হেঁটে কেন বের হবা আমি থাকতে? আমি তোমায় কোলে করে নিয়ে গাড়ি পর্যন্ত যাব। আমি হেঁটে যেতে পারবো, আমাকে কোলে নিতে হবে না। কিন্তু আমি তো তোমায় হেঁটে যেতে দেবো না, প্লিজ না করো না। আচ্ছা ঠিক আছে। যে যার যার গন্তব্যের উদ্দেশ্যে একত্রে বের হলাম। ইরাদ আমায় বাড়ি পৌঁছে দিলেন। গেটের সামনে মিলি আপা আব্বা দাঁড়িয়ে আছে আমাদের ভিতরে নিয়ে যাবার জন্য। ইরাদকে তারা ভিতরে আসতে অনেক করে বললেন, কিন্তু ইরাদ বললেন যে তার জরুরি একটা কাজ আছে, এই জন্য সে আসতে পারবে না। এর পরের বার ইনশাল্লাহ আসবেন। বাড়ির ভিতরে ঢুকছি, চাচি মামি সবাই চলে এসেছে আমাকে দেখার জন্য, কেমন আছি এইসব কিছু জানার জন্য। সবাইকে হাসি মুখে বললাম ভালো আছি। সবাই খুব খুশি হলেন। সবাই বললেন খুব ভালো একটা স্বামী পেয়েছি, আমার ভাগ্যটা খুব বেশি ভালো। আমি যেন জামাইটা সামলে রাখি, ভালো থাকি। এইসব কথাগুলো শুনলাম, মনের ভেতরটা আরো খারাপ হয়ে গেল। বুকের ভেতর চিনচিন ব্যথা করতে লাগলো, কারণ আমার স্বামী আজ অন্যের স্বামী হয়ে যাবে। সারাদিন পর আত্মীয় স্বজন সবাই চলে গেল। আমি রাতের বেলা ফ্রেশ হয়ে ঘরে বসে আছি। এমন সময় মিলি আপা পেছন থেকে এসে আমার গালে একটা চুমু দিয়ে বললেন, এই যে আমার ছোট্ট বোনটা, কেমন আছিস তুই? সত্যি করে বল তো। আমি আসলে আর কিছু বলতে না পেরে কান্না করে দিলাম যে মিলি আপা, ইরাদ তো আমায় ভালোবাসে না, ইরাদ অন্য কাউকে ভালোবাসে, সে আমাকে ডিভোর্স দিয়ে দেবে। এই কথাটা শুনে এমিলি আপা দাঁড়ানোর থেকে মাটিতে বসে পড়লেন। তুই এটা কি বলছিস? আমি এটা বিশ্বাস করতে পারছি না। ইরাদ তো এই ধরনের ছেলে না, ও তো অনেক ভালো ছেলে। না আপা, তুমি বিশ্বাস করো, এটাই সত্যি। আমি এটা আরো 4 মাস আগেই জানতে পেরেছি, বিয়ের ঠিক 2 দিন পর। কিন্তু আমি চাইনি যে কেউ এই সম্পর্কে জানো। বাবা মা একবার কষ্ট পেয়েছে, আর এইসব কষ্ট সহ্য করতে পারবে না। আমার কান্না দেখে মিলি আপা জিজ্ঞেস করলেন পুরো কাহিনী। আমিও বলে ফেললাম, বাধ্য হলাম, কারণ আপা থেকে কখনো কোনো কথা লুকায়নি। আর এখন লুকিয়ে কি বা লাভ? কয়েকদিন পর তো সব জানতেই হবে। তাই আপাকে আজকে বলে দিলাম আমার কথাগুলো। শুনে আপনার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। এত কিছু কিভাবে সহ্য করেছে আমার ছোট্ট বোন? তুই আর কান্না করিস না প্লিজ। রুহি, আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। ইরাদ এরকম কিছু করতে পারে না, কারণ ইরাদ তোকে অনেক বেশি ভালোবাসে। ও নিজে আমাকে অনেকবার বলেছে যে ও তোকে অনেক বেশি ভালোবাসে রে। তুই ভুল বুঝতেছিস। ইরাদকে একবার ফোন দে। আপা থাক। কেন থাক? একবার ফোন দে, আমি কথা বলবো। মুখে বললেই তো ডিভোর্স হয়ে যায় না। আর তাছাড়া ও এরকম কিছু করতে পারে না। মগের মূল্য পেয়েছে নাকি আমার বোনকে? তুই ফোন দে। আর আমি যতটুকু বিশ্বাস করি, এখানে কোথাও না কোথাও কোনো ভুল হচ্ছে। তাই যে কোনো ভুল তাড়াতাড়ি মিটিয়ে ফেলাই সব থেকে বেশি বুদ্ধিমানের কাজ। তুই তোর জীবনের অনেকগুলো মূল্যবান সময় নষ্ট করে ফেলেছিস, অনেক বড় ভুল করে ফেলেছিস। তোর আগেই কথাবার্তা ক্লিয়ার করা দরকার ছিল। তাই এখন আর দেরি করিস না প্লিজ বোন আমার, একটা ফোন কর। ইরাদকে ফোন দিলাম। ইরাদের ফোন বারবার বন্ধ। এরকম করে 1 দিন 2 দিন না, প্রতিদিন আমি ফোন করি, সকাল বিকেল, কিন্তু কখনো তার ফোন খোলা পাই না। আমার শ্বশুরবাড়িতে আব্বা আম্মা গেলেন খোঁজ নিতে। তারা বললেন ইরাদ বাসায় নেই।
আমার শ্বশুর শাশুড়ি একই টেনশনে পড়ে আছে যে ইরাত কোথায় গেল, ওর কোনো খোঁজ খবর নেই। আমি আমার শাশুড়িকে বললাম, মা, মায়ার কোনো খোঁজ খবর নিয়ে দেখবেন কি? মা খোঁজ খবর নিয়ে দেখলো মায়া পুরনো বাড়িতে থাকে না, নতুন বাড়িতে থাকে। তার নাকি বিয়ে হয়েছে, কিন্তু তার নতুন বাড়ির কোনো খোঁজ খবর কারো কাছে নেই। সবাই চিন্তা করে ইরাত কোথায় গিয়েছে, ইরাদের কি হলো। কিন্তু আমি জানি ইরাত নিশ্চয়ই মায়াকে নিয়ে আলাদা কোথাও চলে গিয়েছে। এইভাবে প্রায় 2 মাস কেটে গিয়েছে। আমি একটা নতুন চাকরি নিয়েছি, কারণ মা বাবার উপর এইভাবে বোঝা হয়ে থাকতে আমার ভালো লাগছে না। আর তাছাড়া তারা আমায় শিক্ষিত করেছে, পড়ালেখা করিয়েছেন। এই জন্য ভাবলাম অন্তত পক্ষে নিজের খরচটুকু নিজেকে সামলানো উচিত। আজকে অফিসে যাবি না? না, আজকে অফিসে যাব না। কেন? ছুটি নিয়েছি, শরীরটা খারাপ লাগছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই রেস্ট নে, আমি অফিসে যাই। আর মা বাবা আজকে একটু ফুপির বাসায় যাবে, সাবরিনাকে ছেলেদের পক্ষ থেকে দেখতে আসবে। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই হয়ে আসো। হ্যাঁ, আমরা সবাই সন্ধ্যার মধ্যে ফিরে আসব। দুপুরের পরে খাওয়া দাওয়া করে উঠেছি, তখন দেখলাম যে একটা অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। ফোনটা 3 বার বাজার পরে আমি রিসিভ করলাম, কারণ অচেনা নাম্বার সাধারণত আমি রিসিভ করি না। ফোনটা রিসিভ করার পরে দেখলাম একটা মেয়ে কণ্ঠ আমাকে সালাম দিল। হ্যালো, আসসালামু আলাইকুম। রুহি বলছেন? জি, আমি রুহি। আপনি কে? আমি মায়া, আপনার সাথে আমার কিছু কথা আছে। কলিজার ভিতর একদম ধক করে উঠল। মায়া আমাকে কেন ফোন দিল হঠাৎ করে? অনেক ইচ্ছে করছে ইরাদের ব্যাপারে জানতে, তাই আমিও ফোনটা রাখলাম না। বললাম, জি বলুন, কি বলবেন? মায়া বলল, আপনি আসুন, আপনার সাথে দেখা করে কিছু কথা বলতে হবে। আর আচ্ছা থাক, আপনি আসুন, আসার পর এসব কথা হবে। কোথায় আসবো? আপনি স্কয়ার হসপিটালে চলে আসেন, আমি রুম নাম্বার মেসেজ করে দিচ্ছি। আর হসপিটালে তাড়াতাড়ি আসুন প্লিজ। আমি তাড়াতাড়ি করে হসপিটালে চলে গেলাম। হসপিটালে যেয়ে দেখি খুব সুন্দরী একটা মেয়ে, তার কোলে বাচ্চা, একটা রুমের বাইরে দাঁড়িয়ে আছে। আমার কাছে জিজ্ঞেস করলো, আপনি রুহি না? আমি বললাম যে আমি রুহি। আমি মায়া। জি বলুন, আপনি আমাকে হসপিটালে কেন ডেকেছেন? ইরাত অ্যাক্সিডেন্ট করেছে পুরো 2 মাস আগে। আমার তো শুনে সাথে সাথে কলিজার পানি শুকিয়ে গেল। খুব বেশি খারাপ লাগতে শুরু করলো। অ্যাক্সিডেন্ট করেছে মানে? হ্যাঁ, 2 মাস আগে অ্যাক্সিডেন্ট করেছে, যেদিন আমার বিয়ে ছিল। তাহলে ইরাদ আর আপনার বিয়ে হয়নি? আমার বিয়ে ইরাদের সাথে? আমার কেন বিয়ে হবে ইরাদের সাথে? ও তো আমার ভালো বন্ধু। ও আমাকে যদি সাপোর্ট না করতো, আজকে আমি একটা সাধারণ সুখী জীবনে ফিরে যেতে পারতাম না। আমার বাচ্চাটাও একটা বাবার নাম পেত না। আমি ঠিক বুঝতে পারছি না, আপনি কি আমাকে সব খুলে বলবেন প্লিজ? হ্যাঁ, আমি আপনাকে সব খুলে বলছি। তার আগে আপনি ইরাদের কাছে চলুন। ইরাদের পুরো 2 মাস কোনো জ্ঞান ছিল না, এই জন্য আমি কাউকে কিছু জানাতে পারিনি। আর তাছাড়া আমার মনে হয়নি আপনার শ্বশুর বাড়িতে এ ব্যাপারটা জানানো ঠিক হবে। আমার মাথায় তো সব তালগোল পাকাচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না যে মায়া কি বলছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আগে ইরাদের সঙ্গে দেখা করি। আর হ্যাঁ রুহি, একটা কথা জানেন, ও আপনাকে অনেক বেশি ভালোবাসে। আপনি এই ভুল ধারণা রাখবেন না যে ইরাদের মনে আপনি ছাড়া অন্য কোনো মেয়ে ছিল বা থাকতে পারে। কথাটা শুনে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ক্যাবিনে ঢুকে দেখি ডক্টর ইরাদকে এক্সামিন করছে, কিন্তু সে অচেতন। কান্না এসে গেল ইরাদের অবস্থা দেখে। নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না। অবস্থা কেমন এখন? ইমপ্রুভিং, কিন্তু উনি বারবার রুই রুই বলে যাচ্ছে অচেতন অবস্থায়। আমার মনে হয় ওনার পাশে থাকা উচিত এখন। আমি রুহি, ওনার ওয়াইফ। এখানেই থাকেন, তাহলে উনি জলদি সুস্থ হয়ে যাবে। ইরাদের হাতটা ধরে কিছুক্ষণ বসে রইলাম। কেমন যেন একটা অজানা ভয় কাজ করছে। ইরাদের হাতটা ধরে 5 মিনিট বা 7 মিনিটের মতো বসে রইলাম,
কিছুক্ষণ পরে একটা ছেলে আসলো ক্যাবিনে, এসে আমাকে সালাম দিল। মায়াকে বলল, ভাবিকে সব জানিয়েছো? পুরোটা না। তাহলে চলো, এখন ভাবির সব জানা দরকার। হ্যাঁ রুহি, একটু আসো আমাদের সাথে বাইরে। আমরা হাসপাতালে ক্যান্টিনে বসলাম। ভাবি, আমি অফি, মায়ের হাজবেন্ড আর ইরাদের ছোটবেলার ফ্রেন্ড। আপনাদের বিয়ের সময় আমি জার্মানিতে ছিলাম, তাই বিয়েতে আসতে পারিনি। রুহি, তুমি কেন মনে করেছিলে আমি ইরাদকে বিয়ে করব? আমি ওদের দুজনকে প্রথম থেকে সব বললাম। রুহি, তাহলে শোনো, নিজের পছন্দের একটা ভণ্ড প্রতারক ছেলেকে বিয়ে করেছিলাম 4 বছর আগে। তার ব্যবসায় ছিল ভালো ঘরের মেয়েদের বিয়ে করে তাদের থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়া। এসব যখন জানতে পারলাম তখন আমার বিয়ের 1 বছর পার হয়ে গেছে আর আমার বাবুর 1 মাস বয়স তখন। এসব কথা শুনে বাবা সহ্য করতে পারলেন না, উনি হার্ট স্ট্রোক করে মারা গেলেন। ওই প্রতারককে আমি এসব জানার পরে ডিভোর্স দিয়ে দিলাম এবং শুনতে পারলাম তোমার আপা নাকি তাকে জেলে পাঠিয়েছে। মিলি আপা? কেন? তার কারণ মিলে আর আমার এক্স হাজবেন্ড একজন, তাকে টাকা পয়সা সব দেবার কারণে আমার অনেক কষ্ট হয়ে গেল। আমার বাবার ভিটে বাড়ি ছাড়া বাকি যা যা ছিল সব ব্যবসায় লাগাবো বলে এই ভণ্ড লোক যা নিয়েছিল তা আসলে কিছুই লাগায়নি। আমাদের টাকা পয়সা নিয়ে পুরো নিঃস্ব করে দেয় আমায়। এখন ছোট একটা বাচ্চা আর আমি, আমার বাবা মা একজনও নেই। এই অবস্থায় চলতে খুব বেশি কষ্ট হয়ে গেল। তারপরেও কোনো রকমে চলে যাচ্ছিলাম। কিন্তু বলে না, যার কপালে সুখ নেই তার কপালে কখনো সুখ আসে না। আমার বাচ্চাটা ক্যান্সার ধরা পড়লো। না পেরেই ইরাদকে সব বললাম। ইরাদ আমার ভাইয়ের মতো সাপোর্ট করলো, আমার বাচ্চাটা ট্রিটমেন্ট করালো। আর ইরাদ রাত্রে কথা বলতো আমার বাচ্চার সাথে। আমার বাচ্চাটা ওকে মামা বলতো। আর বলবেই না কেন? আমি জানি না আমার আপন ভাই থাকলে আমার জন্য কতটুকু করতো, কিন্তু ইরাদ যা করেছে তা আসলে বলে শেষ করার মতো নয়। আর ভাবি, আমি আগে থেকে মায়াকে পছন্দ করতাম। মায়ের সাথে দুর্ঘটনা ঘটার পর আমি মায়াকে বিয়ে করার কথা ভাবলাম। তখনই ইরাদ আমাকে বলল আর মায়াকে বলল বিয়েটা করে নেওয়ার জন্য, এটাই আমাদের জন্য ভালো হবে। তারপর মায়া ডিসিশন নিল সে আমাকে বিয়ে করবে এবং বিয়েটা হয়ে গেল আল্লাহর রহমতে। আর তোমার শাশুড়ি আমাকে ভুল বুঝে সব সময়। উনি চেয়েছিলেন ওনার মামাতো ভাইয়ের মেয়েকে দিয়ে ইরাদকে বিয়ে করাবে, কিন্তু ইরাদ তোমাকে দেখে পছন্দ করেছিল আর তাই উনি সব উল্টাপাল্টা কথা বানিয়ে বলেছিলেন। উনি ভালো মতোই জানতো ইরাদ আর আমি ছোটবেলার বন্ধু, তারপরেও নিয়ে সব ধরনের উল্টাপাল্টা কথা বানিয়ে বলেছিলেন। আর ভাবি, উনি কিন্তু ইরাদের আপন মা না, ও সৎ মা। ইরাদের আম্মু মারা গিয়েছিলেন, তারপর ইরাদের আম্মু বেস্ট ফ্রেন্ড অর্থাৎ বর্তমান আন্টি আঙ্কেলকে বিয়ে করে। ইরাদের কাছে জিনিসটা খুব খারাপ লাগতো, সে মেনে নিতে পারেনি ব্যাপারটা। আর আন্টিও কখনো এই জন্য ইরাদকে খুব একটা স্বাভাবিকভাবে মেনে নেয়নি। সবাইকে দেখাতে উনি ইরাদকে খুব ভালোবাসে, কিন্তু আসলে সবটাই বানোয়াট ছিল। আর এই জন্যই ইরাদের অসুস্থতার কথা আমি আপনাকে আগে জানালাম, অন্য কাউকে জানাইনি। ইরাদ আমাদের বিয়ে দিল সেদিন রাতেই ও ব্যাক করতে চেয়েছিল আপনার কাছে, কিন্তু আমি আর মায়া ওকে যেতে দেয়নি। বললাম একটা রাতই তো থেকে যা। পরদিন সকালবেলা রেডি হয়েছে গাড়ি নিয়ে বের হলো, ঠিক তখনই একটা বড় বাস এসে ওর গাড়িকে ধাক্কা দিল এবং আজকে এই অবস্থা হয়ে গেল। সবকিছু শোনার পর আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। আমি এমন একজন মানুষকে ভুল বুঝেছি, কষ্টে আমার মরে যেতে ইচ্ছে করছে। যেখানে আমার স্বামী আমার জন্য এত কিছু করলো, এত ভালো একজন মানুষ, আর আমি কি করলাম? তাকে এভাবে সন্দেহ করলাম, ভুল বুঝলাম। আমার তো উচিত ছিল একটাবার অন্তত পক্ষে ভেবে দেখা। এসব ভাবতে ভাবতেই খুব বেশি খারাপ লাগছে। কিন্তু আমাকে ইরাদ একবারও জানায়নি। আমি বলেছিলাম না জানাতে, কারণ মিলি আর আমার ব্যাপারটা নিয়ে যদি কোনো ঝামেলা হতো, তাই ইরাদকে বলেছিলাম আগে সব ঠিক হোক তারপর তোমাকে সব জানাতে। তুমি যেদিন রাতে আমার কথা জিজ্ঞেস করেছিলে, ইরাদ সেদিনই তোমাকে সব বলতে চেয়েছিল। আমি ইরাদকে বলেছিলাম
যে এখন কোনো দরকার নেই, ঝামেলাগুলো শেষ হলে তোর বউকে আমি সব বুঝিয়ে বলবো। মিলি আপা এতক্ষণে চলে এসেছে। এখানে পৌঁছানোর আগে মিলি আপাকে মেসেজে বলেছিলাম যে মায়া আমাকে এখানে আসতে বলেছে। মিলি আপা পেছন থেকে সামনে এসে বলল, মায়া, তোমার কোনো দোষ নেই, সব ভুলে যাও। আমিও ভুলে গেছি। আর রুহি দেখ, বলেছিলাম না কোথাও ভুল হচ্ছে। আমি কাঁদতে কাঁদতে আপাকে জড়িয়ে ধরলাম। অনেক হয়েছে, আমাদের জন্য ইরাদ আর রুহির মধ্যে অনেক মূল্যবান সময়গুলো নষ্ট হয়েছে। বিয়ের পরে সময়গুলো খুব সুন্দর হয়, সুন্দরভাবে কাটাতে হয়। এগুলো তো আজীবনের স্মৃতি হয়ে রয়ে যায়, কিন্তু আমাদের জন্য ইরাদ আর রুহির মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে গেল। রুহু, আমাকে প্লিজ মাফ করে দিও। না, এতে তোমার কোনো দোষ নেই মায়া, মাফ চাইবে না। আচ্ছা, আমরা এখন ইরাদের কাছে যাই। বেশ অনেকক্ষণ হলো ভাবি এসছে, আর এখন ইরাদের কাছেই বসা দরকার। ক্যাবিনে যেয়ে দেখি ইরা জেগে আছে। আমাকে দেখে উঠে বসতে চেষ্টা করছে। তুমি উঠো না, রিল্যাক্স করো। কিছু কথা বলবো? আমি সব শুনেছি, সব জানি। আমাকে মাফ করে দাও। তুমি কেন মাপ চাচ্ছ? তুমি আমাকে মাফ করে দাও। আজকে যদি না থাকতাম তাহলে তোমার কাছে হয়তো মাপটা চাইতে পারতাম না। হয়তো তোমার কাছে মাপ চাওয়ার জন্যই আমি এখন পর্যন্ত বেঁচে আছি। জানো রুহি, মৃত্যুকে অনেক কাছ থেকে দেখে এসেছি। মৃত্যুকে কাছ থেকে দেখার পর শুধু তোমার কথাই মনে পড়তো। শুধু মৃত্যুর সাথে লড়াই করতে পেরেছি তোমার জন্য। তুমি আমাকে সাহস দিয়েছো, আর আল্লাহ আমাকে বাঁচিয়েছে। আমি ভাবছিলাম শুধু একটা জিনিসই, আমার বউটাকে তো আমি ঠিকমতো ভালোবাসতে পারলাম না, না আমার বউটাকে কোনো সুখ দিতে পারলাম। আমার নিজের ঝামেলার কারণে আমার বউ হয়তো কষ্ট পাচ্ছে। রুহি, আল্লাহ হয়তো তোমার জন্য আমাকে ফিরিয়ে এনেছেন। অনেক ভালোবাসি তোমাকে। ইরাদে চোখ দিয়ে পানি পড়ছে কথাগুলো বলতে যেয়ে। আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। পুরো 18 দিন লাগলো ইরাদি সুস্থ হতে। এই 18 দিনের মধ্যে একটা তো এমন যায়নি যে রুহি ঘুমিয়ে কাটিয়েছে। ইরাদের প্রায় সুস্থ হয়ে যাওয়ার পরেও রুহি নির্ঘুম রাত কাটাতো, অনেক টেনশন করত। তুই এখন সুস্থ হয়ে গিয়েছিস, এবার বাড়ি যা। রুহি 3 দিনের জন্য আমার সাথে যাচ্ছে। কোথায় যাব? এই যে ম্যাডাম, চেহারার এই অবস্থা বানিয়েছেন, আপনাকে ঠিক করতে হবে না? না, ও কিছু না, এমনি ঠিক হয়ে যাবে। বললেই হলো। ইরাদ আমার জন্য অনেক করেছে, এজন্য এবার আমাদের পালা তোমাদের জন্য কিছু করার। মায়া থাক, লাগবে না। আরে লাগবে, চুপচাপ আমার সাথে চলো। 3 দিন পর তোমাকে তোমার জামাইয়ের কাছে ফিরিয়ে দিব, কোনো টেনশন নেই। মায়ার কথা এত বেশি লজ্জা লাগলো, আমি তো আশেপাশে একদম তাকাতেও পারছিলাম না। বেশ হয়ে পড়ছি ইরাদের দিকে। আচ্ছা ঠিক আছে, আমার বউকে নিয়ে যা, 3 দিনের জন্য দিলাম। 3 দিন পরে আমাকে একদম লাল টুকটুকে বউয়ের মতো সাজানো হলো। আমাদের বাড়িটা ফুল দিয়ে সাজানো হয়েছে। একভাবে বলা যায় আজকে আমাদের বাসর রাত। খুব লজ্জা অনুভব করছি, মনে হচ্ছে অনেকদিন প্রেম করার পর আজ আমাদের বিয়ে হলো। সারাদিন নাকি অভি, মায়া আর মিলি আপা মিলে আমাদের ঘরটা সাজিয়েছে। আমাকে ঘরে এনে বসানো হয়েছে, যদিও এখন পর্যন্ত ইরাদের দেখা পাইনি। তবে এখন সবাই আমাকে ঘরে দিয়ে দরজা বন্ধ করে চলে গেছে। কি সুন্দর লাগছে আমার ঘরটা, অদ্ভুত রকমের সুন্দর। বেলি আর রজনীগন্ধা দিয়ে আমার ঘরটা পুরো সাজানো হয়েছে, আর আরো কিছু গোলাপি গোলাপ। এত সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা ঘুড়ির মধ্যে আছি। এত সুন্দর হবে জীবনটা কখনো ভাবিনি। আল্লাহ আমার সহায় হয়েছেন। আল্লাহ আমাকে আসলে অনেক সৌভাগ্যবতী বানিয়েছে। আমি অবশ্য ঘোমটা দিয়ে বসে আছি। এটা মায়ের বুদ্ধি যে আমার ঘোমটা দিয়ে বসে থাকতে হবে। ইরাদ নববধূর মতো আমাকে আজকে বরণ করে নিবে। কি যে করব। প্রায় 10 মিনিট পর ইরাদ আসলো। আমি কি চাঁদ মুখখানা দেখতে পাই? ঘোমটার আড়ালে দেখা যাচ্ছে ইরাদকে এত সুন্দর লাগছে যা বলার মতো না।
আমি আসলেই অনেক ভাগ্যবান। এত সুন্দর মন আর সুন্দর চরিত্রের স্বামী পেয়েছি। আমার বউটা আমাকে কিছু বলবে না? যার দেখতে ইচ্ছে করে সে যেন নিজেই দেখে নেয়। ইরাদ আস্তে করে আমার ঘোমটা তুলল। মাশাআল্লাহ, আমার বউটা অনেক অনেক বেশি সুন্দর। এই আংটিটি আপনার জন্য। আজীবন এটা পরে থেকো রুহি। মনে হবে আমি সবসময় তোমার পাশে আছি। আমাকে কোনোদিন ছেড়ে যেও না রুহি। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। তুমি না থাকলে আমি হয়তো বেঁচে থাকবো না। অনেক বেশি ভালোবাসি তোমাকে। বাজে কথা বলবে না, আমি এসব শুনতে চাই না। আর চলে যাওয়ার হলে তো আগেই যেতাম। আমি নিজেও তোমাকে ছাড়া থাকতে পারি না। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আর আংটি তুমি এই পরিয়ে দাও। আমি বিছানায় বসা আর ইরাদ হাঁটু গেড়ে মাটিতে বসে আমাকে আংটিটা পরিয়ে দিল। আমাদের ব্যালকনিটা খোলা, ঘরে ঠান্ডা বাতাস আসছে। শীত পড়ে গেছে, ঘরে মৃদু আলো, সব মিলিয়ে যেন একটা স্বপ্ন সত্যি হলো আমার। ইরাদ আমাকে জড়িয়ে ধরলো। হঠাৎ আমাকে ছেড়ে দিয়ে বলে, সরি রুহি, তুমি টাইম নিতে পারো। যখন তুমি ইজি হবে তখনই না হয় আমরা। পুরো কথা শেষ করতে দিলাম না, তার আগেই তার ঠোঁট আমার ঠোঁটের মাঝে নিয়ে হারিয়ে গেলাম নতুন একটা পৃথিবীতে। ভুল বোঝাবুঝি একটা সুন্দর ভালোবাসাময় সম্পর্কে নষ্ট করে দিতে পারে। শুধুমাত্র কিছু সময়ের ব্যাপার। নিজের আর নিজের ভালোবাসার মানুষের মধ্যে এই ভুল বোঝাবুঝিটাকে ঘর করতে দিয়েন না। ভালোবাসার মূল্য দেয়া যায় না কখনোই। আর ভালোবাসার মানুষের সাথে কাটানো সুন্দর প্রতিটা সময়ই হয় মূল্যবান। একটু একটু করে দুইজন মানুষ যদি দুইজনকে বোঝে প্রতিটা দিন, তাহলে হয়ে উঠবে মূল্যবান। আপনার প্রিয়জনের মূল্যায়ন করুন, একত্রে সুখে থাকুন।